সুধী দর্শকবৃন্দ, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি ক্লাস 8-এর সপ্তম অধ্যায়ের ইতিহাস বইয়ের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন এই অধ্যায়ের আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি এর আগের ভিডিওগুলো তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো। তোমাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপন করার একটাই মূল উদ্দেশ্য, যাতে তোমরা ইতিহাস বিষয় সম্পর্কে আরও সমৃদ্ধিশালী হও, ইতিহাস বিষয়কে আরও ভালো করে বুঝে উঠতে পারো। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। এই লাইনগুলো অবশ্যই তোমরা বইয়েতে পয়েন্টিং করে নিবে, কারণ এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন এই অধ্যায়ে মূলত ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরবর্তী সময়ে যে সংগঠিত আন্দোলন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে, সেই আন্দোলন আমরা এখানে পড়ব। আন্দোলনগুলোর কার্যকারিতা এবং ফলাফল সম্পর্কে আমরা এই অধ্যায়ে অংশগুলোতে জানব। এই 7 অধ্যায়টা তোমাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই অধ্যায়টা তোমরা ভালো করে যে অংশগুলো আমি বলছি সেগুলো বুঝে বুঝে পড়বে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের পড়া অংশগুলো বারবার রিভাইজ করবে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি পুনরায় দেখবে, তাতেও যদি না কোনো সমস্যার সমাধান হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আমি তোমাদের কি বললাম, যে ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠার পরবর্তী সময়ে গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনগুলো যে সার্বিক রূপ দান করেছিল মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই আন্দোলনের আমরা সার্বিক রূপগুলো সম্পর্কে পড়ব। প্রথমেই তোমাদের ভূমিকাতে দেওয়া রয়েছে 1919 খ্রিস্টাব্দে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ভারতের উপনিবেশ শাসনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসে যুক্ত হয়ে জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় বা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তিনি নেতৃত্ব দান শুরু করেন এবং সেই সময় থেকেই আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে বিরোধিতা রূপ, সেই বিরোধী রূপ বা আন্দোলনগুলো ক্রমে গণ আন্দোলনে পরিণত হয়েছিল। সমাজের বেশিরভাগ মানুষই সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং ওই সময়ই 1914 থেকে 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষ প্রথম বিশ্বযুদ্ধে আংশিকভাবে অংশগ্রহণ করেছিল ঔপনিবেশিক সরকার ইংল্যান্ডের সঙ্গে দিয়ে, এবং সেই কারণেই ইংল্যান্ড সরকার ভারতীয় সৈন্যদেরকে বা ভারতবাসীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল করেছিল তার কিছু বিশেষ নীতি নির্ধারণের মধ্য দিয়ে বা কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিবে বলে সেই শর্ত আরোপ করে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে সেই শর্ত বা নীতি বা কিছু বিশেষ যে নিয়মগুলো লাগু করার কথা ছিল, সেই নিয়মগুলো ইংরেজ সরকার কিন্তু মেনে নিতে পারেনি। এরপরে মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ স্বরাজ ভাবনা, সেই অহিংস সত্যাগ্রহ কি এবং স্বরাজ ভাবনা কি মহাত্মা গান্ধীর জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দানের পূর্বে, সেই ঘটনাগুলো আমরা জানব। এবং তার সঙ্গে টুকরো কথা যেটা রয়েছে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। ভারতের উপরে প্রথম বিশ্বযুদ্ধের কিছু প্রভাব পড়েছিল, তার কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে যুদ্ধে না যুক্ত হলেও পরোক্ষভাবে কিন্তু যুদ্ধে যুক্ত ছিল। এশিয়া ইউরোপের ছোট বড় অন্য দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হয়েছিলেন। ব্রিটিশ সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি মেনে নিয়ে ভারতবর্ষের নরমপন্থীর মানুষরা যুদ্ধে যোগদান করেন এবং এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল, প্রাণহানি হয়েছিল। এর ফলে খাদ্যশস্য এবং আর্থিক জিনিসপত্রের দাম খুব বৃদ্ধি লাভ করেছিল। এই বৃদ্ধি লাভের ফলে 1918 থেকে 1919 খ্রিস্টাব্দে নাগাদ ভারতবর্ষে সংক্রামক ব্যাধি তৈরি হয়, প্রচুর পরিমাণে ব্যাধি বা মহামারী দেখা দিতে থাকে এবং দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে ভারতবর্ষের লক্ষাধিক মানুষ মারা গিয়েছিলেন এবং সেই সময়ই ভারতবর্ষের যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের নাগরিকরা প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল, তারা পরবর্তী সময়ে বুঝতে পারে যে
ব্রিটিশ সরকারের এই শাসনের ভারতবর্ষরা স্বাধীনতা লাভ করতে পারবে না, বা ব্রিটিশ সরকারের শাসনের প্রতি ভারতবর্ষের যে আস্থা, সেই আস্থা কিন্তু পরপর মোহভঙ্গ হয়ে গিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। মহাত্মা গান্ধীর অহিংসা সত্যাগ্রহ স্বরাজ ভাবনা। মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দে ভারতবর্ষে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন এবং সেই 1915 পূর্বে দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধী ছিলেন। সেই সময় দক্ষিণ আফ্রিকাতে বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে। সেখানে বর্ণদের কালো বর্ণের মানুষদের সাদা চামড়ার মানুষের প্রতি যে বিদ্রুপ, সেই বিদ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই আন্দোলন সফলভাবে তিনি সেখানে সমাপ্ত করেছিলেন। এর ফলে কিন্তু মহাত্মা গান্ধী ভারতবর্ষে তার একটি পরিচিতি লাভ পাওয়া গিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা বিভিন্ন ধর্মের ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে তিনি লড়াই চালিয়েছিলেন এবং সেই গান্ধীবাদী সত্যাগ্রহ, সত্যের পথ অবলম্বন করে তিনি সবাইকে দেখিয়ে দিয়েছিলেন এবং তাক লাগিয়ে দিয়েছিলেন যে সত্যের পথ অবলম্বন করেও আন্দোলন করা যায়। এবং পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক নেতারা মূলত একটি অঞ্চলের নেতা ছিলেন এবং দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সুবাদে গান্ধী কিন্তু কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তৈরি হয়নি। পরবর্তী সময়ে গান্ধীজি সত্যাগ্রহ এবং অহিংসা এই আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত। সত্যাগ্রহ এবং আদর্শ কি না, অহিংস এবং সত্যাগ্রহ এই দুটোকে একসঙ্গে বলা হয় অহিংস সত্যাগ্রহ। গান্ধী মনে করতেন যে সত্যের খোঁজে করাই জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং সত্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। রাজনৈতিক আন্দোলন ও চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত সত্যকে পন্থী করে। গান্ধীজির আন্দোলনের একটি দিক ছিল যে গণমুখী বা সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের তিনি তার আন্দোলনে আকৃষ্ট করতেন তার বিভিন্ন পন্থা অবলম্বন করে। অধিকাংশ জনগণকে আন্দোলন টেনে আনার মাধ্যমে তার অহিংসা সত্যাগ্রহ সফল হবে, এই রকম তার চিন্তা ভাবনা ছিল। কিন্তু তার পাশাপাশি অহিংস সত্যাগ্রহের আদর্শ জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে। যদিও গান্ধীর পরবর্তী সময়ে এই সত্যাগ্রহ আন্দোলন কিন্তু সব জায়গায় সমানভাবে টেকেনি বা অহিংসা আন্দোলন হিংসাত্মক হয়ে পড়েছিল এবং এর ফলে গান্ধীজির অনেক রোজই রয়েছে। পরবর্তী সময়ে এই আন্দোলনগুলো তিনি ভারতবর্ষের ক্ষেত্রে বন্ধ করতে তটস্থ হয়েছিলেন বা বন্ধ করার চেষ্টা করেছিলেন। গান্ধীজির স্বরাজ ভাবনা বলতে কেবলমাত্র দেশের মাটি পূর্ণ স্বাধীনতা লাভ নয়, তিনি দেশের মাটির পূর্ণ স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারতের ঔপনিবেশিক শাসনের চলাকালীন পাশ্চাত্য আদর্শ ভিত্তিক যে আধুনিক শিল্প সমাজ ভারতবর্ষে তৈরি হয়েছে বা সেই আধুনিক শিল্প সমাজ ভিত্তিক ভারতবর্ষের যে ব্যক্তিগতভাবে ব্রিটিশ সরকার না থাকলেও ব্রিটিশ সুলভ চিন্তাভাবনা যেগুলো থেকে গিয়েছিল, সেই সব চিন্তাভাবনা এবং সেই সব কলকারখানা এবং তার সঙ্গে জড়িত ব্রিটিশ সরকার জড়িত যেসব বিশেষ উন্নয়নশীল ব্যবস্থা, সেই সব ব্যবস্থা সমেত তিনি ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিলেন। কিন্তু গান্ধীজির এই বক্তব্যের কিছু বিশেষ দ্বিচারিতা রয়েছে বা কিছু বিশেষ বৈপরীত্য রয়েছে। গান্ধীজি নিজে তার কথা প্রচারের জন্য সমাজের সমস্ত শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রচারের জন্য তিনি ব্যবহার করেছিলেন সংবাদপত্র, কিন্তু সংবাদপত্র যে যন্ত্র নির্ভর, তার ক্ষেত্রেও তিনি কিন্তু যন্ত্র নির্ভরের ফল হিসাবে তিনি সংবাদপত্রকে ব্যবহার করছেন, আবার তিনি যন্ত্র নির্ভরের বিরোধিতা করেছিলেন। সেই সঙ্গে আবার গান্ধীজি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য রেল ব্যবস্থার সুবিধা নিয়েছিলেন, তিনি আবার রেল ব্যবস্থাকে বিদ্রুপ করেছিলেন যে রেল ব্যবস্থাকে হটিয়ে দিতে হবে। তাহলে এগুলো কিন্তু তখন বিশেষ দ্বিচারিতা ছিল। আবার এখানে মন্টেগু চেমসফোর্ডের সংস্কার, এটা টুকরো কথা, এটা কিন্তু জেনে রাখতে হবে। মন্টেগু এবং চেমসফোর্ড হচ্ছে দুজন, একজন হচ্ছে ভারতের সচিব মন্টেগু এবং ভারতের সচিব হলেন ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড হচ্ছে দুজনের ভারতের সচিব। তিনি 1919 খ্রিস্টাব্দে
এই ভারতবর্ষের প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার যে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের অনেক অধিকার দেবে, সেই অধিকার নিয়ে তিনি 1919 খ্রিস্টাব্দে আইন পাশ করেন। কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের বিভিন্ন ক্ষমতায় ভারতবর্ষের মানুষদের কিছু দায়িত্ব ভাগ করে দেয়। যদিও পরবর্তী সময়ে কিন্তু এই সংস্কারগুলি ভারতীয়রা সন্তুষ্ট হয়নি, কারণ ভারতীয়রা পূর্ণ স্বরাজের দাবি নিয়েই বা পূর্ণ স্বরাজের দাবি সংগঠিত করতে, পূর্ণ স্বরাজ তারা লাভ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা প্রথম বিশ্বযুদ্ধে নেমেছিল। তাহলে এখান থেকে এই মন্টেগু চেমসফোর্ডের সংস্কার কিন্তু ভারতীয়রা সঠিকভাবে নেয়নি। তোমাদের আমি যে অংশগুলো পড়াচ্ছি না সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তাই তোমাদেরকে বলবো যে অংশগুলো আমি ছেড়ে দিয়ে যাচ্ছি সেগুলো তোমরা একবার অন্তত রিডিং করে নিতে পারবে, এবং তাতে যদি কোনো অসুবিধা থাকে জানাবে কমেন্ট সেকশানে। এরপরে আমরা জানবো যে মহাত্মা গান্ধী কেন পূর্ণ গণমুখী তার আন্দোলনগুলো বা সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এই আন্দোলনে কেন যোগদান করতেন, তার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হলো মহাত্মা গান্ধী সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন, এবং সেই সঙ্গে তিনি তার যে পোশাক আশাক, সেই পোশাক আশাকগুলো সাধারণ গরিব কৃষক পরিবারের পোশাক আশাক, তিনি হাঁটুর উপরে কাপড় পরা, সরল ভাষায় কথা বলতে শুরু করতেন, যার ফলে সাধারণ মানুষরা তাদের পরিবারের একজন মহাত্মা গান্ধী বলে তারা মেনে নিতেন, এবং মহাত্মা গান্ধীর আন্দোলনে তারা সবাই কিন্তু যোগদান করতেন। এবং সমাজে আর একটি বিশেষ বলতে পারি বিপরীত দিক ছিল। মহাত্মা গান্ধীর জনপ্রিয় লোকধর্মের অনুষঙ্গ ব্যবহার করে উল্টো বিপদও ছিল। তিনি তুলসীদাস, রামায়ণ বা রামরাজ্য প্রভৃতি প্রতীক ও ধারণা বাস্তবে উত্তর এবং মধ্য ভারতের হিন্দু জনগণের তিনি কিছু প্রতীক ব্যবহার করতেন স্থানীয় অঞ্চলে। সেই সব অঞ্চলগুলো সাধারণত হিন্দুত্ববাদী যে প্রতীকগুলো সেগুলো ব্যবহার করতেন। এর ফলে কিন্তু হিন্দু ধর্মীয় প্রতীকরা ব্যবহারের ফলে গান্ধীর কিন্তু আদর্শের মধ্যে একটা অংশ সর্বজনীনতা নষ্ট হয়ে গিয়েছিল। এর ফলে অন্য সম্প্রদায়ের মানুষরা কিন্তু সেটা সঠিকভাবে তারা নেয়নি। এখান থেকে কিন্তু আঞ্চলিক আন্দোলন, এখান থেকে একটা বড় প্রশ্ন পড়ে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনটি যে আঞ্চলিক আন্দোলন হয়েছিল তা সম্পর্কে যা জানো লেখো। মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য যে সত্যাগ্রহ আন্দোলন, সেই সত্যাগ্রহ আন্দোলন সঠিকভাবে জয়লাভ করার পরে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। এই সময় 1915 খ্রিস্টাব্দে কিছু আঞ্চলিক সমস্যা নিয়ে মহাত্মা গান্ধী তাদের নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেই সব আঞ্চলিক সমস্যাগুলো তিনি মোটামুটি সঠিকভাবে বা কিছু বলবো সংকীর্ণ ফলশ্রুতিও তিনি বা সংকীর্ণ জয়লাভও করেছিলেন। সেই জয়লাভগুলো যতটা চাওয়া পাওয়া ছিল ততটা চাওয়া পাওয়া তিনি সঠিকভাবে না পেলেও কিন্তু আংশিক হলেও সেই চাওয়া পাওয়াগুলো তিনি বলতে পারি আন্দোলনের মাধ্যম দিয়ে তিনি সেই চাওয়া পাওয়াগুলো সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে তুলে ধরেছিলেন, এবং সেগুলোতে তিনি সঠিকভাবে সফল লাভ করেছিলেন। কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম দিকে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ সরকার তেমনভাবে মনোনিবেশ বা ব্রিটিশ সরকার তার আন্দোলনগুলোকে কোনোভাবেই সঠিক চোখে দেখেনি, এবং তারা হেয় করে দেখত, এবং সেই আন্দোলনগুলোর কিন্তু কোনো সফলতা পায়নি। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু মহাত্মা গান্ধীর যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু পরবর্তী সময়ে উঠে এসেছিল, এবং পরপর জাতীয় রূপে গণ আন্দোলন বা জাতীয় রূপে আন্দোলনে জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী যে নেতৃত্ব দান করেছিল তার একটি বলতে পারি পদ প্রতিষ্ঠা হয়েছিল। 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধী ভারতবর্ষে ফিরে আসেন। এই ভারতবর্ষে ফেরার পরে পরবর্তী সময়ে গান্ধীজি বিহারের চম্পারণে নীল চাষিদের অনেক দিন ধরে নীল চাষ বিরোধী ক্ষোভ জমা ছিল। স্থানীয় কিছু ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি ব্যক্তিরা চাষিদের বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেন। সেই অর্থে চম্পারণে আন্দোলনে গান্ধীর ভূমিকা খানিক সীমিত থাকলেও গান্ধী কিন্তু চাষিদের কাছে গান্ধী ছিলেন রামায়ণের রামের মতো। তারা মনে করতেন গান্ধী এসে যাওয়ার পরে এই ঠিকা চাষি আর রাক্ষস কুঠিয়ালদের ভয় করবে না। কিন্তু চম্পারণের আন্দোলন কিছু ক্ষেত্রে অহিংস সত্যাগ্রহ নীতিকে অতিক্রম করে গিয়েছিল। এর পরবর্তী সময়ে আঞ্চলিক সংগঠন আন্দোলন গড়ে উঠছিল। গুজরাটের খেড়া জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। সেখানে বাড়তি রাজস্ব
কমানোর দাবিতে কৃষকরা একজোট হন, কিন্তু নামমাত্র শেষ পর্যন্ত রাজস্ব কমানো হয়েছিল, ফলে খেড়ায় আন্দোলন বিশেষ সফল হয়নি। এরপর আহমেদাবাদের মিল মালিক এবং শ্রমিকদের সংঘাতে হস্তক্ষেপ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের পক্ষে গান্ধী অনশন শুরু করেন। শেষ পর্যন্ত এই দাবি থেকে কম হলেও শ্রমিকদের মজুরি খানিক বাড়ানো হয়। এইভাবে 1919 খ্রিস্টাব্দে গোড়ার দিক পর্যন্ত সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর ভূমিকা স্পষ্ট ছিল না, কিন্তু রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে যে তীব্র প্রতিবাদ আন্দোলন সর্বভারতীয়ভাবে স্তরে গড়ে উঠছিল, তাতে গান্ধী নেতৃত্ব দানের পরিকল্পনা করেন এবং এর ফলেই গান্ধী জাতীয়ভাবে আন্দোলনের নেতৃত্ব দানের তার পথ চলা শুরু হয়। রাওলাট সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ টিকা হিসাবে পড়ে। রাওলাট সত্যাগ্রহ কি? 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় ব্রিটিশ সরকারের, এবং এই কমিটিতে দুটি বিল পাস করা হয়। সেই বিল বা আইন কি নিয়ে পাস করানো হয়? ভারতবর্ষের যে ঔপনিবেশিক শাসন বিরোধী বিপ্লবী আন্দোলন বা ঔপনিবেশিক শাসনদের বিরুদ্ধে বিভিন্ন রকমের সংগ্রাম, সেই সংগ্রামগুলো রুখার জন্য ব্রিটিশ সরকারের হাতে বিশেষ কিছু নিয়ম তৈরি করা হয়, যাতে তারা কঠোরভাবে এই বিশেষ আন্দোলনগুলো দমন করতে পারে। এই বিরুদ্ধেই মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এই বছর 1919 সালে 6ই এপ্রিল এই সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরে আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী। এটাই বলা হয় রাওলাট সত্যাগ্রহ। তার 3 দিন পরে, যদিও 9ই এপ্রিল, গান্ধীজি জেলে যাওয়ার পর আন্দোলনের হিংসামূলক হয়ে ওঠে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের ঘটনা পাঞ্জাবের অমৃতসরে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল রাওলাট আইনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদের জন্য জালিয়ানওয়ালাবাগে মানুষ সমবেত হন নিরস্ত্রভাবে, এবং তারা সামিল হওয়ার সময় চলাকালীন ইংরেজদের ঔপনিবেশিক শাসনের সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার তার নেতৃত্বে এই আন্দোলনকে দমন করার জন্য নিরস্ত্র মানুষদের উপরে গুলি চালানো হয়, এবং এই জালিয়ানওয়ালাবাগের একটি মাত্র বেরানোর পথ খোলা রেখে সমস্ত প্রতিবাদী মানুষের উপরে টানা গুলি চালানো হয়। এতে অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি তার স্যার উপাধি ত্যাগ করেছিলেন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। গান্ধীজি ও গুজব। গান্ধীজি পরবর্তী সময়ে যখন জাতীয় কংগ্রেসের আন্দোলনগুলো সংগঠিতভাবে নেতৃত্ব দানে শুরু করেন, তখন সময় থেকেই ভারতবর্ষের কিছু জায়গায় কিছু গুজব বা কিছু জনশ্রুতি বস্তুত মানুষের মধ্যে প্রচার হয়ে গিয়েছিল। সেইগুলো কি না, গান্ধীজিকে কেউ আমরা জানলাম রামায়ণের রামের মতো কেউ ভাবতেন, কেউ আবার গান্ধীজিকে সাধুর মতো ভাবতেন, কেউ বিশ্বাস করছেন গান্ধীজি হলেন বাংলার মানুষের কাছে গান্ধীজি মনে হয়েছিল তিনি যে গান্ধীজি সমাজের এমন এক প্রকারের মানুষ যে তার নাম নিলে ব্রিটিশের গুলিও কোনো করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এবং আসামে চা বাগানের কুলিরা তাদের বাগিচা ছেড়ে এসে দাবি করেন যে গান্ধীর আদেশ মোতাবেক কাজ করছেন। কোথাও গান্ধী ছিলেন দেবতার মতো, কোথাও গান্ধী আবার দেবতাদের উপরে যে গুলি খেলেও তাতে কোনো অসুবিধা নেই, তা গুলির কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু গান্ধীজি এসে গিয়েছে। তাহলে গান্ধীজিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ কিন্তু বিভিন্ন চোখে দেখতেন। এরপরে আমরা খিলাফত আন্দোলনের কথা পড়ব। 1919 খ্রিস্টাব্দে বা 1918 খ্রিস্টাব্দে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই তুরস্ক হচ্ছে সুলতানদের আতুলঘর বা যে ইসলামিক ধর্মের যারা খলিফা, সেই খলিফা হচ্ছে এই তুরস্কেদের থাকতেন, বা এখান থেকে ইসলাম ধর্মের যে নিয়ম নীতি সেগুলো কিন্তু প্রচার হতো, বা খলিফারাই হচ্ছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নেতৃত্ব দানের কর্মচারী হিসাবে কাজ করতেন। সেই জন্য ভারতীয় থাকা মুসলিমরা এই ব্রিটিশ বা গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে
তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে হরিয়ে দেন ব্রিটিশ সরকার বা গ্রেট ব্রিটেন ইংল্যান্ডের সরকার। এই জন্য কি হয়, তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা সম্মান পুনরুদ্ধারের জন্য আন্দোলন গড়ে তোলেন। 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে খলিফা কমিটি তৈরি হয় এবং এতে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর এই খিলাফত আন্দোলন কিন্তু নেতৃত্ব দেওয়ার মূল কারণ আমাদের ভারতবর্ষের উপনিবেশে দুটি সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রচুর সংখ্যক ছিলেন, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। এই হিন্দু এবং মুসলিম মানুষদের একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করাই কিন্তু মহাত্মা গান্ধীর মূল উদ্দেশ্য ছিল। সেই জন্যই তিনি কিন্তু খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তোমাদের এর পরবর্তী অংশে অহিংস অসহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর বিক্ষোভ প্রদর্শনের বিবর্তন। এখান থেকে একটা বড় লং প্রশ্ন পড়ে যে মহাত্মা গান্ধীর বিক্ষোভ প্রদর্শনের বিবর্তন সম্পর্কে যা জানো লেখো, বা অহিংসা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে কিভাবে মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন এবং সেগুলোর শেষমেশ কি অবস্থা হয়েছিল তা সম্পর্কে যা জানো লেখো, এই সম্পর্কে তোমাদের পড়ে। তাহলে এখানে চলে যাওয়া যাক। অহিংস বা রাওলাটের সত্যাগ্রহ পর তিনটি প্রধান জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেই তিনটি প্রধান জাতীয়তাবাদী আন্দোলনগুলো হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। অহিংস অসহযোগ আন্দোলনের মূল নীতি ছিল ব্রিটিশ সরকারের যে নীতি, সেই নীতিগুলোকে অহিংসা করা, হিংসার প্রতি হিংসা করা এবং তার প্রতি অসহযোগ। তাদের যে নিয়ম নীতি, সেখানে যদি সরকারি কোনো কর্মচারী থাকে, সেই সরকারি কর্মচারী বা সরকারি ব্যক্তির এই নিয়ম নীতিগুলো না মেলে তাতে সহযোগিতা না করা। আইন অমান্য আইন বা ব্রিটিশ সরকার যে রাজস্ব নীতি বা ব্রিটিশ সরকারের যে বিশেষ বলতে পারি কিছু রাজস্ব নীতির সঙ্গে সঙ্গে সমাজের কিছু বিশেষ শ্রেণীর প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য যে বিশেষ নিয়ম নীতিগুলো চালু করেছিল, সেই নিয়ম নীতিগুলো মানুষ মানতে না মেনে যে আন্দোলন প্রদর্শন করা, তাদেরকে বলা হয় আইন অমান্য আন্দোলন। আর একটা আমরা জানলাম ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ইংরেজদেরকে ভারতীয় উপমহাদেশ ছেড়ে তাদের নিজেদের দেশে চলে যাওয়ার জন্য গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই বিশেষ বিশেষ বাক্যটি কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করেছিল গান্ধীজির কাছ থেকে, বা গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ করব অথবা মরব, এই আন্দোলনের কিন্তু একটা দিক ছিল ভারত ছাড়ো আন্দোলনে। তাহলে আমি অবশ্যই তোমাদের তিনটে সম্পর্কে বুঝাতে পারলাম। এইবারে চলে যাই তিনটে সম্পর্কে সঠিকভাবে কখন কোন সময় এগুলো শুরু হয়েছিল এবং কিভাবে সেগুলো ব্রিটিশ সরকার দমন পীড়নের নীতির সাহায্যে সেগুলোকে দমিয়ে রাখতে পেরেছিল, সেই সম্পর্কে জানবো। খিলাফত আন্দোলনের রেশ ধরেই 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। গোড়ার দিকে ছাত্ররা স্কুল কলেজ ত্যাগ করে আন্দোলনে যোগ দেন। আইনজীবী, আদালত থেকে মধ্যবিত্ত মানুষরা সরকারি চাকরি পদত্যাগ করে ভারতবর্ষের এই অহিংসা অসহযোগ আন্দোলনে যোগ দেন। পাশাপাশি জাতীয় বিদ্যালয় তৈরির উদ্যোগ নেয়, অর্থাৎ ইংরেজ সরকারের তৈরি বিদ্যালয়ে তারা বিরোধিতা করতে থাকে। ধীরে ধীরে আন্দোলন অহিংসার থেকে উগ্র রূপ নিতে থাকে। বিদেশি দ্রব্য বয়কট করা হয়, জনসমক্ষে বিদেশি কাপড় পোড়ানো হয়। অসহযোগের হিংস্র চরিত্র দেখে শেষ পর্যন্ত গান্ধীজি এই আন্দোলন স্থগিত করেন। চৌরাচৌরির ঘটনা, চৌরাচৌরি একটি উত্তরপ্রদেশের গোরখপুরে চৌরাচৌরি জেলাতে চৌরাচৌরি একটি থানা ছিল। সেই 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি গ্রামের স্থানীয় মানুষরা অহিংস অসহযোগ আন্দোলনের প্রতিবাদের জন্য জনসমবেত হয়। সেই সময় ইংরেজ সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে জনতাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের তাড়াতে পুলিশরা থানাতে এসে ঢুকে পড়ে। সেই সময় বাইরে থেকে থানার দরজা লাগিয়ে থানাটি পুরোটি পুড়িয়ে দেওয়া হয়। এইটি হলো চৌরাচৌরির ঘটনা। এই ঘটনা সম্মুখে আসার পর গান্ধীজি যা অহিংস অসহযোগ আন্দোলন তুলে নেন বা অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। এতে কিন্তু গান্ধীজির জাতীয় কংগ্রেসের
কিছু সদস্যদের এই সিদ্ধান্ত কিন্তু গান্ধীজির সঠিক চোখে নেননি। এরপরে পরবর্তী সময়ে কিছু সমালোচনা তৈরি হয় এবং কংগ্রেসের ভাঙন ধরতে শুরু করে, সেটা স্বরাজ দল হিসাবে একটি গোষ্ঠী তৈরি হয়। এরপরে অসহযোগ আন্দোলনের ফলে ভারতবর্ষের কাপড় আমদানি কিছুটা ইংরেজ সরকার কমিয়ে ফেলেছিল এই সময়। পাশাপাশি শ্রমিক কৃষকরা অনেকেই আন্দোলনে যোগ দিয়েছিলেন, যদিও শহরের শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা গণহারে আন্দোলনে যোগ দেননি। তাছাড়া খিলাফত আন্দোলনও ধীরে ধীরে থেমে গিয়েছিল। এর ফলে জাতীয় বিদ্যালয়, দেশীয় কাপড়ের জনপ্রিয়তা কমতে থাকে এবং এই অহিংস অসহযোগ আন্দোলন ধীরে ধীরে প্রাধান্য পরপর কমতে থাকে। যদিও এই গান্ধী সময়ে কিন্তু সমাজের গান্ধীর পূর্ববর্তী সময়ে জাতীয় কংগ্রেসের গণ আন্দোলনগুলোতে যেভাবে সাড়া পড়েছিল, সেগুলো কিন্তু ছাড়া পড়া তখন সমাজের সমস্ত শ্রেণীর মানুষ বেশিরভাগ কিন্তু যোগদান করেছিল। অহিংস আন্দোলনের পর বেশ কিছু বছর চলে গিয়েছিল, নতুন কোনো গণ আন্দোলন গড়ে ওঠেনি এবং পরিস্থিতিও তেমন ছিল না। গান্ধীজি নিজেও বেশ কয়েক বছর ওই সময় জেলে ছিলেন। তাছাড়া জেল থেকে বেরিয়ে তিনি আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরিতে মনোযোগ দিয়েছিলেন। তিনি আবার আন্দোলনের প্রতি মনোযোগ দেয়নি, তিনি দল গঠন করতে চেয়েছিলেন, যে দল আদর্শ বা তার নীতি মেনে সঠিকভাবে চলবে। অন্যদিকে কংগ্রেসের সংগঠনের মধ্যে ওই যে বললাম নতুন বিবাদ তৈরি হয়েছিল, কংগ্রেসের মধ্যে স্বরাজপন্থী বলে একটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল। স্বরাজপন্থী দল বা স্বরাজ দল টিকা পড়ে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেসের অন্যতম সদস্য চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু গান্ধীর যে পন্থা, সেই পন্থা থেকে বেরিয়ে বা পন্থার বিরোধিতা করেন এবং বেরিয়ে আসার কথা বলেন, যে এই কেবলমাত্র অসহযোগ অহিংস আন্দোলনের মধ্য দিয়ে চলবে না, সরকারি কাজের সঙ্গে যুক্ত হয়ে সরকারের যে কাজ, সেই কাজের বিরোধিতা করতে হবে। এর মধ্য দিয়ে তারা সংগ্রাম করে তাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেবলমাত্র অনুনয় বিনয় করে চলবে না বা প্রার্থনা করে চলবে না। এই যে সদস্যদের মধ্যে গান্ধীর যে পথ, সেই পথের বিরোধিতা করে 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কংগ্রেস খিলাফত স্বরাজ দল তৈরি করেন। দলটি কংগ্রেসের মধ্যেই সেই সময় ছিল এবং এর বিভিন্ন কর্মসূচি কিন্তু মহাত্মা গান্ধীর মতেই হতেন। এবং পরবর্তী সময়ে চিত্তরঞ্জন দাস যখন মারা যায় 1925 সালে, তখন এই স্বরাজ দলটি আবার মূল জাতীয় কংগ্রেসের দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। এরপরে আমরা সাইমন কমিশন সম্পর্কে জানব। 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ঔপনিবেশিক সরকার ভারতীয় সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি হয়। সেই কমিশনে স্যার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন তৈরি হয়। সেই কমিশনে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না। এর ফলে ভারতবর্ষের মানুষ তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করতে থাকে। দেশ জুড়ে গণ আন্দোলন তৈরি হয়, কালো পতাকাতে সাইমন দেখে আওয়াজ তোলা হয়, সাইমন ফিরে যায়। সাইমন কমিশনের বিরুদ্ধে উদ্যোগগুলি ফলে 1929 খ্রিস্টাব্দে গান্ধী নেতৃত্বে কংগ্রেসের পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করা হয়, যে পূর্ণ স্বাধীনতা লাভ করতে হবে ভারতবর্ষকে, কেবলমাত্র ব্রিটিশদের অধিকার থেকে চলবে না। গান্ধীকে সামনে রেখেই আইন অমান্য আন্দোলনে ডাক দেওয়া হয়। কবে? 1930 সালের 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান চালিয়ে লবণ আইন ভঙ্গ করেন। সমুদ্রের তটভূমিতে গিয়ে সেখান থেকে এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীকীভাবে ভারতবর্ষের উপনিবেশিক শাসনকে অস্বীকার করেন। অর্থাৎ ব্রিটিশ সরকারের যে আইন, সেই আইনকে অমান্য করতে হবে। সেই অমান্য দ্রুত দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এর ফলে সরকারের যে নিয়ম নীতি, সেগুলোর বিরোধিতা করত। সমাজের কৃষকরা সরকারের যে রাজস্ব, সেই রাজস্ব দিতে অস্বীকার করত। সরকারের কর দেওয়া বন্ধের পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট শুরু হয় এবং এর যে দমন পীড়ন নীতি, এর ফলে কি হয়েছিল না, সরকার কিছু জমি বাজেয়াপ্ত করে নেয় এবং এই সংগঠিত আন্দোলনের যারা কর্মী, তাদেরকে জেলে ভর্তি করেন। ব্যাপক সংখ্যায় নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবারে আমরা সীমান্ত গান্ধী সম্পর্কে পড়ব। আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী। উত্তর, পশ্চিম ও পূর্ব অঞ্চলের
আইন অমান্য আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সীমান্ত গান্ধী কাকে বলা হয়, কেন বলা হয়? উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলন করেছিলেন। কোথায়? ভারতের। এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তিনি গান্ধীবাদী সংগ্রামী বা অহিংস গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি যে সংগঠন করেছিলেন তার নাম খুদাই খিদমগার এবং তার দলের সদস্যরা সবাই লাল কুত্তা পরতেন, এই বলে তাদেরকে লাল কুত্তা বাহিনীও বলা হয়। এবং এই গান্ধী অনুগামী হওয়ার সুবাদেই খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী নামে পরিচিতি লাভ করে। পেশোয়ার ব্রিটিশ সেনাবাহিনী সিপাহীরাও অহিংস আন্দোলনের উপরে গুলি চালাতে তারা অস্বীকার করেন। নাগা অঞ্চলে তরুণী রানী গিদালও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহীতে সামিল হন। ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে। 1930 দশকে মৌলানা আবুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সিলেট, ময়মোহন সিংহ অঞ্চলে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। এরপরে আমরা জানবো যে আইন অমান্য আন্দোলন তো দমন পীড়ন নীতির সাহায্যে কিছু রাজনৈতিক সংগঠন এবং দমন পীড়ন নীতির সাহায্যে ব্রিটিশ সরকার আইন অমান্য আন্দোলনকে কঠোরভাবে আইন অমান্য আন্দোলনকে ব্রিটিশ সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সঙ্গে জাতীয় কংগ্রেসকে তারা নিষিদ্ধ বলে ঘোষণা করেন এবং জাতীয়বাদী সংবাদপত্রগুলোর উপরে প্রবল বিধিনিষেধ তৈরি করেন। এর ফলে 1930-এ একটি বৈঠক ডাকা হয় মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সঙ্গে, যদিও পরবর্তী সময়ে সেই বৈঠকে যেতে রাজি হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীকে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাজি করায় ব্রিটিশ সরকার দ্বিতীয়বার। এর ফলে লর্ড আরউইনের সঙ্গে গান্ধীর একটি চুক্তি হয়, তাকে বলা হয় গান্ধী আরউইন চুক্তি। এই গান্ধী আরউইন চুক্তি কবে? 1931 সালে 4 মার্চ গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে একটি বিশেষ চুক্তি তৈরি হয়। সেই চুক্তিতে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার অহিংস সত্যাগ্রহ আন্দোলনের বন্দীদের ব্রিটিশ সরকার ছেড়ে দেবে, ব্রিটিশ পণ্য বর্জন করা চলবে না, দমনমূলক আইনগুলি সরকার তুলে নেবে। এসবের বদলে কংগ্রেসকে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতে হবে এবং লন্ডনের দ্বিতীয় বৈঠকে গান্ধী যোগ দেবেন। কিন্তু এই দ্বিতীয় গোলটেবিলে বৈঠকের আলোচনায় গান্ধীজি হতাশ হন। গান্ধীজির কোনো নীতি সেখানে মেনে নেয়নি। এর ফলে গান্ধীজি আবার পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু করেন 1932 খ্রিস্টাব্দে। 1932 থেকে 1933 খ্রিস্টাব্দে এই বিক্ষোভ খুব তীব্রভাবে ছড়িয়ে পড়েছিল। এর ফলে ব্রিটিশ সরকার দমন পীড়ন নীতির ফলে লক্ষাধিক মানুষ জেলে গিয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ে আইন অমান্য আন্দোলন কিন্তু বিশেষভাবে সফল হয়নি, কারণ 1934 সালে মে মাসে এই আইন আন্দোলন নিঃশর্তভাবে গান্ধীজি তুলে নেন। গান্ধীজি এই নিঃশর্তভাবে কোনো শর্ত না রেখে তুলে নেওয়া, এটা কিন্তু জাতীয় কংগ্রেসের মানুষের কাছে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এবং এই 1930 সালে বা 32 সালে পরবর্তী আমলে হিন্দু মুসলমান ঐক্য তেমন একটা ধরা পড়েনি বা হিন্দু মুসলমান ঐক্যের মধ্যে তীব্র ফাটল তৈরি হয়েছিল। সমাজের শিক্ষিত মধ্যবিত্ত মানুষের যোগদানে আইন অমান্য আন্দোলনে কমে গিয়েছিল। একইভাবে কিন্তু 1930-এ 1930 সালে শ্রমিকদের যোগদান কমে গিয়েছিল, তবে কৃষক এবং ব্যবসায়ী বেশি সংখ্যক মানুষ আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিল। পরবর্তী সময়ে কংগ্রেস ধীরে ধীরে সাংবিধানিক অধিকার পাওয়ার লড়াইয়ের বেশি উৎসাহ হয়ে পড়েছিল। সেদিকে গান্ধীর স্বরাজ আদর্শ আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছিল জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য থেকে। এইবারে 1930-এর দশকে কয়েকটি বিপ্লবী অভ্যুত্থান ঘটেছিল বাংলা এবং পাঞ্জাবে। সেই সব কিছু বিপ্লবী সংগঠন সম্পর্কে পড়বে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাস্টারদা সূর্য সেন এবং জালালাবাদের যুদ্ধ। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে এবং ঠিক হয় চট্টগ্রাম, মনমোহন সিং আর বরিশালে আক্রমণ চালানো হবে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেন 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং সেই লুণ্ঠনের পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। সেই জালালাবাদ পাহাড় থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে বিপ্লবীরা লেগে পড়েন। বিপ্লবীদের 11 জন নিহত হয়। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ করার জন্য সূর্য সেনের বিভিন্ন কর্মচারী গণেশ ঘোষ, অনন্ত সিং
লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনয় দত্ত প্রমুখ চারিদিকে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরবর্তী সময়ে সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। বিনয় বাদল, দীনেশ এবং অলিন্দ অভিযান 1930 খ্রিস্টাব্দে 18ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। রাইটার্স বিল্ডিংয়ে তাকে সাহায্য করেছিলেন সরময় সুর এবং নিকুঞ্জ সেন। সেখানে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ের অলিঙ্গে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পনসন সহ আরও দুজনকে হত্যা করেন এবং পুলিশের সঙ্গে তাদের বন্দুকের লড়াই শুরু হয়। এর ফলে সেখানেই বাদল বিষ খেয়ে আত্মহত্যা করে। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয় হাসপাতালে এবং দীনেশ সুস্থ হয়ে উঠলে তাকে পরবর্তী সময়ে ফাঁসি দেওয়া হয়। ভগৎ সিং পাঞ্জাবের চন্দ্রশেখর দত্ত আজাদ এর প্রতিবাদী হিন্দুস্তানি রিপাবলিক পার্টির সদস্য নিয়েছিলেন। ভগৎ সিংয়ের নেতৃত্বে নওজোয়ান ভারত সংগঠন দল তৈরি করেছিলেন। ভগতের অনুগামীদের মধ্যে রামপ্রসাদ, শিবমিল, আশফাক উল্লাহ। কাকুরি স্টেশন রেল ডাকাতি অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং এর তার সহযোগীর বিরুদ্ধে কাকড়ি ষড়যন্ত্র মামলা করে। এই মামলা রামপ্রসাদ, শিবমিল এবং আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। সেই জন্য পরবর্তী সময়ে 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন এবং এর ফলে তারপর দুইজন স্বেচ্ছায় ধরা দেন। এই ঘটনার পরে রাজগুরু এবং সুখদেও সহ অনেকেই ধরা পড়ে। এই ব্রিটিশ শাসনের পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। সেই মামলা রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সুখদেও ও রাজগুরুর ফাঁসি হয়। ইনকেলাব জিন্দাবাদ বা বিপ্লবী দীর্ঘজীবী হোক, এই কথাটি কিন্তু ভগৎ সিং এর তার অনুগামীরা জনপ্রিয় করেছিলেন। এরপরে ভারত ছাড়ো আন্দোলনের কথা পড়ব। 1942 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এই অহিংস সত্যাগ্রহ আদর্শ সবসময় টিকে ছিল না, যদিও ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি নিজেই করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়ে এই আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিলেন। ব্রিটিশ শাসকের প্রতি বক্তব্য ছিল ব্রিটিশ ভারত ছেড়ে চলে যাক, তারপরের পরিস্থিতি যাই হোক তার দায়িত্ব গান্ধীজি নিজে নেবে। পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের নানা অংশের জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এই বছরই 9ই আগস্ট ব্রিটিশ সরকারের আন্দোলনের প্রধান নেতৃত্বকে গ্রেপ্তার করে, অর্থাৎ গান্ধীজিকে গ্রেপ্তার করেন প্রধান নেতাদের। সেই সময়ে নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যান। বস্তুত নেতাহীন আন্দোলন ও এতদূর চলবে বলে কংগ্রেস নিজেও ভাবেনি। ভারত ছাড়ো আন্দোলন প্রথমে মূলত শহরের কেন্দ্র করে উঠেছিল। পরবর্তী সময়ে কিন্তু হরতাল, বিক্ষোভের পাশাপাশি নানা জায়গায় জনগণে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ এবং পরপর গ্রামের দিকে অগ্রসর হতে থাকে এবং সেই গ্রামের দিকে অগ্রসরে কিন্তু ভারতের ছাত্র সমাজের কিন্তু এই আন্দোলনকে যারা ছড়িয়ে ফেলতে সাহায্য করেছিল। এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিলেন। সেই রকম একটি জাতীয় সরকারের আমরা কথা পড়ব, তাম্রলিপ্ত জাতীয় সরকার। 1942 খ্রিস্টাব্দে 8ই সেপ্টেম্বর তমলুকের মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। জৈনিক, মিল মালিক, খাদ্যশস্য প্রচারকারী গ্রামবাসীদের মধ্যে সংঘাত তৈরি হয়। তারপর তমলুকে মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর প্রভৃতি জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। 29শে সেপ্টেম্বর অনেক মানুষ সেই সঙ্গে পুলিশে তাম্রলিপ্ত থানাতে গিয়ে বিক্ষোভ শুরু করেন। সেই বিক্ষোভে তমলুকের বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। কিছুদিন পরে ঘূর্ণিঝড় এবং পরিস্থিতি মেদিনীপুরের খারাপ হলেও ব্রিটিশ সরকার থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে যথেষ্ট ত্রাণ না পেলে এই তাম্রলিপ্ত সরকারের সদস্যরা ধনী ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নিয়ে সাধারণ মানুষদের বিলিয়ে দেয়। 1944 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকে ছিল। ভারত ছাড়ো আন্দোলনের দমন করা নীতি সরকারের তরফে বিরাট সংখ্যক পুলিশ বাহিনী, সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল, যার ফলে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে যে বিদ্রোহ আরও
তীব্র আকারে ধারণ করেছিল। ব্রিটিশ প্রশাসকরা স্বীকার করে নিয়েছিল যে এই ভারত ছাড়ো আন্দোলন তীব্রভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। শ্রমিকরা প্রথম দিকে আন্দোলনে যোগ দিয়েছিল, তবে ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রী কৃষকরা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের মূল শক্তি। বস্তুত কংগ্রেসের সাংগঠনিক হিসেব নিকেশের বাইরে গিয়েও নিজেদের মতো করে কর্মসূচি তৈরি করতে নিয়েছিলেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও ঔপনিবেশিক শাসন রা বুঝতে পেরেছিল যে দমন পীড়নের মাধ্যমে ভারতবর্ষে আর বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। ভারতের রাজনীতি ও অর্থনীতির উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন জোরদারভাবে এবং অন্যদিকে পৃথিবী জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় একদিকে ছিল জার্মানি, ইতালি এবং জাপান, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স এবং সোভিয়েত রাশিয়া। যদিও ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতকে একতরফা যুদ্ধের দেশ বলে ঘোষণা করার মধ্য দিয়ে ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ শুরু করে। ইংল্যান্ড 1940 খ্রিস্টাব্দে নাগাদ ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মান আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে। 1941 খ্রিস্টাব্দে জাপান জোর কদমে যুদ্ধে যোগ দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের সাহায্যের উপর জন্য উদ্গ্রীব হন। ভারতীয় সাহায্য পাওয়ার জন্য উদ্গ্রীব হয়। 1942 খ্রিস্টাব্দে আমেরিকা ও সোভিয়েত রাশিয়া ভারতের দাবির ব্যাপারে সহানুভূতি দেখায়, অর্থাৎ ইংরেজ ছাড়ো বা আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের বা ব্রিটিশ সরকারকে ভারতের শাসন ব্যবস্থা থেকে হটিয়ে দেওয়ার তারা সহানুভূতি দেখায়। তার ফলে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটি দল ভারতে আসে। ক্রিপসের প্রতিশ্রুতি দেন যুদ্ধের পর ভারতকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এদিকে যুদ্ধের ফলে খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল। গান্ধী এই সময় ডাক দেন ব্রিটিশরা ভারত ছাড়ো। এহেন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসু সিদ্ধান্ত নিয়েছিলেন কেবলমাত্র আন্দোলন নয়, এই বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে পূর্ণ সংগ্রামের কাজে লাগাতে হবে। এই ছিল রাজনীতি এবং অর্থনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। আজকে এইখান পর্যন্ত। পরবর্তী সময়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।